ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, ঘরে থাকো, রেগুলার হাত ধোও এবং বইটা কিন্তু খুব মন দিয়ে পড়ো। আজ আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চাপ বলয় ও বায়ুপ্রবাহ। চাপ বলয় ও বায়ুপ্রবাহ এই চ্যাপ্টারটা তোমাদের সেকেন্ড সামেটিভের অন্তর্গত এবং এই চ্যাপ্টারটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আজকে আমি যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো কিন্তু শুধুমাত্র এই এইটের সিলেবাসের জন্য প্রয়োজন এরকম নয়, এটা কিন্তু তোমাদের আগামী দিনেও খুব প্রয়োজনে লাগবে এবং সেই জন্য তোমরা এটা খুব ভালো করে বোঝো, জানো, যাতে করে ভালো করে পরীক্ষার ফলো করতে পারো এবং জানতেও পারো। এটা খুব ভালো লাগবে বা জানতে। তাহলে চলে যাচ্ছি সরাসরি আমাদের টপিকটাতে, অর্থাৎ কিনা আমাদের এই আলোচনাতে। তো এখানে এই যে আমি আজকে মূলত যেটা আলোচনা করব সেটা হলো বায়ুর চাপ বলয় এবং নিয়ত বায়ুপ্রবাহ। আজকে আমরা শুধু এই জায়গাটা নিয়ত বায়ুপ্রবাহ, বায়ুর চাপ বলয়, এটা নিয়ে আলোচনা শুরু করছি। তো বায়ুর চাপ বলয় বলার শুরুতে আমাকে যেটা বলতে হবে সেটা কিন্তু বায়ুর চাপ। বায়ুর চাপ নিয়ে এর আগে আমি অনেক আলোচনা করেছি, তাও আর একবার ছোট্ট করে বলে দিই। বায়ুর দুরকম চাপ, একটা হলো উচ্চচাপ আর একটা হলো নিম্নচাপ। উচ্চচাপ মানে যেখানে বাতাস ভারী এবং শীতল হয়ে নিচের দিকে নামে, ফলে চাপ বেড়ে যায়, তখন হয় উচ্চচাপ। আর যেখান থেকে বাতাস ঠান্ডা হালকা এবং উষ্ণ হয়ে ওপরের দিকে উঠে যায়, ফলে বাতাস কমে যায়, সেখানেই হয় নিম্নচাপ। এটা আমরা আগে অনেকবার জেনেছি, আজকেও আরেকবার বললাম। এরকমভাবে এই যে কোথাও উচ্চচাপ কোথাও নিম্নচাপ, এরকম ব্যাপারটা আমাদের পৃথিবীতে বেল্টের মতো করে বা মনে করো এটাকে কিন্তু এরকমভাবে সারা পৃথিবী জুড়ে কিছুটা বেষ্টনের মতো করে এরকম চাপ বলয়গুলো অবস্থান করছে। এরকম বলয়ের আকারে অনেক হাজার হাজার কিলোমিটার চওড়া, হাজার হাজার কিলোমিটার লম্বা, এরকম একটা চাপে একটা বলয় আকারে অবস্থান করছে, যাকে আমরা বলি বায়ুর চাপ বলয়। এখন আমাদের পৃথিবীতে এই বায়ুর চাপ বলয়, অনেকগুলো বায়ুর চাপ বলয় দেখতে পাওয়া যায়। যদি আমরা আলোচনা শুরু করি তাহলে আমাদের আলোচনা শুরু করতে হবে নিরক্ষীয় অঞ্চল থেকে। দেখো, লক্ষ্য করে আমি এখানে প্রায় 1, 2, 3, 4, 5, 6, 7 সাতটা চাপ বলয় কিন্তু রয়েছে। হ্যাঁ, আমাদের পৃথিবীতে 7টা বায়ুর চাপ বলয় রয়েছে। আমি শুরুতেই বললাম প্রথমটা হলো নিরক্ষীয় নিম্নচাপ বলয়। কেন নিরক্ষীয় নিম্নচাপ বলয় তোমরা সবাই জানো, তাও আরেকবার বলছি। নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টি হওয়ার প্রথম কারণ হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর উষ্ণতা অনেক বেশি, গড়ে 27 ডিগ্রি সেলসিয়াস। তার ফলে এখান থেকে বাতাস সবসময় ঊর্ধ্বমুখে চলে যায়, ওপর দিকে উঠে যায়, হালকা হয়ে জলীয় বাষ্পপূর্ণ থাকে এবং এখানে যেহেতু জলভাগটা অনেক বেশি, তাই জলীয় বাষ্পপূর্ণ বায়ু এখান থেকে ঊর্ধ্বমুখে উঠে যায়। যখন এখানে একেও চিত্র আঁকবার চেষ্টা করেছি, এটা ঊর্ধ্বমুখে উঠে এটা কিন্তু দুই ক্রান্তীয় অঞ্চলে এদিকেও চলে যায়, এদিকেও চলে যায়। ফলস্বরূপ যেটা হয়, তার জন্য এখানে বাতাস কমে যায়, ফলে ডেফিনেটলি এখানে বাতাসে নিম্নচাপ তৈরি হবে। তাই নিরক্ষীয় অঞ্চলে কিন্তু নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টি হচ্ছে। আরেকটা কথা বলি, এই যে চাপ বলয়গুলোর কথা বলছিলাম, চাপ বলয়গুলো কিন্তু আমরা মোটামুটি আমাদের পৃথিবীতে কতগুলো অক্ষরেখা কল্পনা করেছি, গুরুত্বপূর্ণ অক্ষরেখা। তার মধ্যে আছে নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, সুমেরু বৃত্তরেখা, কুমেরু বৃত্তরেখা, অর্থাৎ কিনা 0 ডিগ্রি 33.5 ডিগ্রি উত্তর, 33.5 ডিগ্রি দক্ষিণ, 64 ডিগ্রি উত্তর, 64 ডিগ্রি দক্ষিণ, 90 ডিগ্রি উত্তর, 90 ডিগ্রি দক্ষিণ, এই সমস্ত জায়গাগুলোকে আমরা কিন্তু একটা ভাবনা চিন্তার মধ্যে রেখেছি, আমরা কিন্তু আলোচনা করি এই কাল্পনিক অক্ষরেখাগুলো। তো এই অক্ষরেখা, এই যে 64 থেকে উত্তর থেকে 64 ডিগ্রি দক্ষিণ, এই পুরো এলাকাটার মধ্যে যে সেই অঞ্চলগুলোর মধ্যেই কিন্তু আমরা এই বেল্ট বা বলয়, প্রেশার বেল্ট, সেগুলো কিন্তু দেখতে পাই। তোমাদের বইতে অনেক সময় আছে 30 ডিগ্রি, তারপরে 60 ডিগ্রি এরকম করে আছে, সেভাবেও হয়। কিছু কিছু ক্ষেত্রে চাপ বলয়ের শিফটিং হয়। তো সেটা একটা আলোচনার বিষয়, সেটা একটু পরে আসছে। আপাতত তোমরা এইভাবে জানলেই হবে, যেভাবে করেছি। তো আমি যেটা বলছিলাম যে নিরক্ষীয় অঞ্চলে চাপ বলয় যেটা দেখতে পাবো সেটা হলো নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এর ফলে বাতাসটা হয় উত্তর দিকে অথবা দক্ষিণ দিকে, দুই ক্রান্তীয় অঞ্চল, কর্কটক্রান্তীয় অঞ্চলে এবং মকরক্রান্তীয় অঞ্চলের দিকে ছিটকে যায়। তো যদি ওইদিকে ছিটকে যায় তাহলে ওইদিকে ঊর্ধ্বাকাশে গিয়ে বাতাসটা ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে তখন আবার ওই ক্রান্তীয় অঞ্চলের দিকে নেমে আসতে থাকে। ফলে কর্কটক্রান্তীয় অঞ্চলে বাতাস বাড়তে থাকে এবং মকরক্রান্তীয় অঞ্চলেও বাতাস বাড়তে থাকে। ফলস্বরূপ
ওখানে কিন্তু তৈরি হয় উচ্চচাপ। আবার তাহলে আমরা একটা নিম্নচাপ জানলাম, একটা কর্কটীয় উচ্চচাপের একটা সামান্য পোর্শনও জানলাম। আচ্ছা, এরপরে আমি এইটা আলোচনার আগে এটা আরেকটু বলতে হবে, সেটা হলো আমি একটুখানি উত্তরে একদম দক্ষিণে চলে যাই একটুখানি আলোচনার সুবিধার জন্য। সেটা হলো সুমেরু আর কুমেরু। আমরা জানি, ছাত্রছাত্রী তোমরা সবাই জানো যে কিনা এই পৃথিবীর দুই মেরু অঞ্চল, এটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা। এখানে সূর্য সারা বছর প্রচণ্ড তীর্যভাবে কিরণ দেয়, 6 মাস অন্ধকারেই থাকে। তো এরকম সিচুয়েশন, এখানে এতটা ঠান্ডা হওয়ার কারণে এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা হয়, বলে বাতাস খুব ভারী এবং শীতল। ফলে এই অঞ্চলে অবশ্যই করে যে চাপ বলা দেখতে পাবো সেটা হলো সুমেরু উচ্চচাপ এবং কুমেরু উচ্চচাপ। এই উচ্চচাপটা বলার জন্য কারণটা হলো, পরেরটা যেটা আসবো সেটা হলো সুমেরু বৃত্তীয় নিম্নচাপ, তারপরেরটা হলো কুমেরু বৃত্তীয় নিম্নচাপ, 67 ডিগ্রি উত্তর, 67 ডিগ্রি দক্ষিণ। এটা কেন? তার কারণ হচ্ছে যে আমি এখানে তোমাদের মনে হচ্ছে কি এটা তো সুমেরু বৃত্তীয় অঞ্চলে, জায়গাটাও তো ঠান্ডা, তাহলে এখানে কেন নিম্নচাপ? একটু খেয়াল করো যে আমরা যদি মেরু অঞ্চলে যাই সেখানে কিন্তু বাতাসের মানে বাতাস না, পৃথিবীর ঘূর্ণন বেগ একেবারে নেই বললেই চলে, একদম মেরুতে চলে গেলে তো নেই। তো এই জায়গায় কিন্তু নেই, তার ফলে বাতাস প্রচণ্ড ভারী এবং শীতল। তুলনামূলকভাবে সুমেরুবৃত্ত এবং কুমেরুবৃত্ত অঞ্চলে কিন্তু পৃথিবীর আবর্তন বেগ আছে, সামান্য হলেও আছে। এবং তাছাড়াও বড় কথা হচ্ছে যে মেরু অঞ্চলগুলোর তুলনায় মেরুবৃত্তীয় অঞ্চলগুলো তুলনামূলকভাবে গরম। তাই আপেক্ষিকভাবে এই জায়গাতে নিম্নচাপ উচ্চচাপ আর হয়নি, নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি হয়েছে, যেখানে বাতাস পরিমাণ তুলনামূলকভাবে মেরু অঞ্চলের তুলনায় কম। এবার খেয়াল করো, এবার তাহলে কি হয় ঘটনাটা? তাহলে একই রকম ভাবে নিরক্ষীয় অঞ্চলে যেরকম ঘটেছিল, মেরুবৃত্তীয় অঞ্চল থেকেও বাতাস যেহেতু এখানে কিছুটা ঊর্ধ্বমুখী ওঠে এবং তার ফলে বাতাস ছিটকে হয় খানিকটা মেরুর দিকে আর খানিকটা ক্রান্তীয় অঞ্চলের দিকে ছুটে আসে, দুই গোলার্ধে। এই গোলার্ধেও তাই হয়, এই গোলার্ধের ক্ষেত্রেও তাই হয়। তো তাহলে কি হচ্ছে? তাহলে এখানে বাতাসের চাপ কমে যাচ্ছে, আর এখানে বাতাসের চাপ এমনিতেই নিরক্ষীয় অঞ্চল থেকে আসছিল তার জন্য বেড়েছে, আবার সুমেরুবৃত্তীয় অঞ্চল থেকে আসছে বলে তার জন্য বেড়েছে। ফলে কর্কটীয় অঞ্চলেও যেমন উচ্চচাপ দেখতে পাবো, ঠিক একইভাবে এইখানেও অর্থাৎ মকরীয় অঞ্চলেও আমরা উচ্চচাপ দেখতে পাবো। একটু খেয়াল করে দেখো যে আমাদের পৃথিবীতে এই চাপ বলয়গুলো যদি আমি অবস্থান দেখি, তোমাদের সুবিধার জন্য আমি একটু কালারের ডিফারেন্স এনেছি। অর্থাৎ নিম্নচাপগুলো লাল দিয়ে দেখিয়েছি এবং উচ্চচাপগুলো সবুজ দিয়ে দেখিয়েছি। দেখো একটা অল্টারে একটা করে খেয়াল করে দেখো, নিরক্ষীয় নিম্নচাপ কর্কটীয় উচ্চচাপ, সুমেরুবৃত্তীয় নিম্নচাপ সুমেরু উচ্চচাপ। আবার নিচের দিকে যদি দক্ষিণ গোলার্ধে নিরক্ষীয় নিম্নচাপ মকরীয় উচ্চচাপ, কুমেরুবৃত্তীয় নিম্নচাপ কুমেরু উচ্চচাপ, অর্থাৎ একটা উচ্চচাপ একটা নিম্নচাপ। মাঝখানে শুধু আমি মনে রাখবো চাপ বলয়, যখন আমি ছবিটা আঁকবো তখন শুধু একটা কথাই মনে রাখবো, সেটা হলো নিরক্ষীয় অঞ্চলটা নিম্নচাপ, ব্যাস। আর আমার বেশি কিছু মনে রাখা যাবে, অল্টার করে করবো। যদি এটা নিম্নচাপ হয় তার উপর একটা উচ্চচাপ, তার উপর একটা আবার নিম্নচাপ, তার উপরে আবার উচ্চচাপ, নিচের দিকেও তাই, নিম্নচাপ তার নিচে উচ্চচাপ, তার নিচে নিম্নচাপ, তার নিচে আবার উচ্চচাপ। এইভাবে একটু মনে রাখার চেষ্টা করলে দেখো ব্যাপারটা খুব সহজ হয়ে যাবে। এবং কেন সেটাও কিন্তু আমি স্পষ্ট করে বলে দিলাম, কারণ এখান থেকে বাতাস উপরের দিকে উঠে কর্কটীয় মকরীয় অঞ্চলে চলে যায়, আবার সুমেরুবৃত্তীয় অঞ্চল থেকেও কর্কটীয় অঞ্চলে চলে আসে, কুমেরুবৃত্তীয় অঞ্চল থেকেও মকরীয় অঞ্চলে চলে আসে, কুমেরুবৃত্তীয় অঞ্চল থেকে কুমেরুতে চলে আসে, সুমেরুবৃত্তীয় অঞ্চল থেকে সুমেরুতে চলে আসে। এই কারণে এই সমস্ত কারণগুলোর জন্যই কিন্তু আমাদের এই সারা পৃথিবী জুড়ে এইরকম একটা প্রেসার বেল্টের অবস্থান আমরা দেখতে পাই। পরিষ্কার? আচ্ছা, এইবার যেখানটায় আসবো সেটা হলো যে এইখানে একটুখানি কয়েকটা কথা না বললে গলাটা পুরো হয় না। সেটা হলো নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চল, যেটাকে বলা হয় নিরক্ষীয় শান্ত অঞ্চল, যেটাকে আবার বলা হয় ডোলড্রামস। কেন বলা হয়? তো ডোলড্রামস বা শান্ত অবস্থা কেন বলা হচ্ছে? কারণ খেয়াল করে দেখো, নিরক্ষীয় অঞ্চলে বাতাস সবসময় ঊর্ধ্বমুখী চলে যায়। কেন? জলীয়বাষ্পপূর্ণ বাতাস হালকা, সেটা উপরের দিকে উঠে যাবে, যত উপরের দিকে উঠে যায় ফলস্বরূপ সেই বাতাসে
অনুভূমিক চলাচল কিন্তু সেখানে একেবারেই তেমনভাবে দেখতে পাওয়া যায় না। আর এই অনুভূমিক চলাচলটা না থাকার জন্য এই অঞ্চলটা শান্ত অঞ্চল, এখানে বাতাসের প্রবাহ নেই, অনুভূমিক প্রবাহ নেই, ঊর্ধ্বমুখী প্রবাহ আছে, অনুভূমিক প্রবাহ নেই, সেই জন্য এই অঞ্চলটাকে বলা হয় ডোলড্রামস বা শান্ত অঞ্চল। ঠিক একইভাবে খেয়াল করে দেখো, কর্কটীয় অঞ্চলে বাতাস এখানেও কিন্তু দুই দিক থেকে, সুমেরুবৃত্তীয় অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল থেকে দক্ষিণে আবার কুমেরুবৃত্তীয় অঞ্চল থেকে, দুটো অঞ্চল থেকে দুই ক্রান্তীয় অঞ্চলে কি হয়, বাতাসগুলো কিন্তু ওপর ঠান্ডা ভারী বাতাস নিচের দিকে নামতে থাকে। ফলে সেখানে আগেরটা দেখেছিলাম নিরক্ষীয় অঞ্চলে ঊর্ধ্বমুখী গমন, এবারে নিম্নমুখী গমন দেখতে পাবো। এবং এখানেও কোনো রকমের কোনো কিন্তু অনুভূমিক প্রবাহ বাতাসে দেখতে পাবো না, যে কারণে ক্রান্তীয় অঞ্চলগুলোতে অর্থাৎ কর্কট ক্রান্তীয় অঞ্চল এবং মকর ক্রান্তীয় অঞ্চল জেনারেলি 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে এরকম একটা অবস্থা দেখতে পাবো, যেখানে অনুভূমিক বাতাসের চলাচল নেই, শান্ত অবস্থা রয়েছে। তাই কারণে এই জায়গাটার একটা বিশেষ নাম দেওয়া হয়, সেটা হলো অশ্ব অক্ষাংশ। যেহেতু এখানে বাতাসের চলাচল নেই, অনুভূমিক চলাচল নেই, ওপর থেকে ঠান্ডা ভারী বাতাস নিচের দিকে নামে, তাই প্রাচীনকালে আমাদের তো পালতোলা জাহাজে করে যাতায়াত করা হতো বা মালপত্র বয়ে নিয়ে দেওয়া হতো। তো প্রাচীনকালে এরকম একটা ঘোড়া বোঝাই করা জাহাজ যাচ্ছিল ওই অঞ্চল দিয়ে, কিন্তু তখন যেতে পারছিল না বলে, তখন জীবন্ত যেহেতু বাতাস নেই, ওই যে অঞ্চলটা দিয়ে 25 থেকে 35 ডিগ্রি এই জায়গাটা দিয়ে কোনোভাবেও যেতে পারছিল না বলে তখন জীবন্ত ঘোড়াগুলোকে সমুদ্রের জলে ফেলে দেওয়া হয়েছিল ওজন কমানোর জন্য, যাতে একটু জাহাজটা একটু এগোতে পারে। সেই থেকে এই জায়গাটার নাম হচ্ছে, এই জায়গাগুলোর নাম হচ্ছে অশ্ব অক্ষাংশ। ঠিক আছে, আচ্ছা, আমার মনে হচ্ছে আপাতত এখান থেকে আর তেমন কিছু বলার নেই, আমি বায়ু প্রবাহতে চলে যাচ্ছি। বায়ু প্রবাহ কেন হয় আমি আগেও বলেছি, আবারও বলছি, যে যখনই বাতাসের চাপের পার্থক্য হবে তখনই কিন্তু বায়ু প্রবাহ হবে। অর্থাৎ যদি কোথাও উচ্চচাপ কোথাও নিম্নচাপ এরকম একটা ব্যালেন্সের অসুবিধা হয়ে যায়, তখনই কিন্তু আমাদের বায়ু প্রবাহ হতে শুরু করে। কোথা থেকে কোন দিকে? সবসময়ের জন্য উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকেই বাতাস সবসময়ের জন্য প্রবাহিত হবে। এবার যদি নিম্নচাপটা বা উচ্চচাপটা মৃদু হয় তাহলে বাতাসটা ধীরে ধীরে প্রবাহিত হবে, কিন্তু উচ্চচাপ বা নিম্নচাপ দুটোই যদি প্রচণ্ড ভীষণভাবে তীব্র মানে গভীর নিম্নচাপ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু উচ্চচাপ থেকে বাতাস প্রচণ্ড গতিতে নিম্নচাপের দিকে ছুটে আসবে। এবার এই সংক্রান্ত কতগুলো কথা আমাদের জানতে হবে। প্রথমটা হলো কেন্দ্র বিমুখী কেন্দ্র বহির্মুখী বল। কি জিনিস? কোনো বস্তু যদি প্রচণ্ড জোরে ঘুরতে থাকে আবর্তনের কারণে বা ঘূর্ণনের কারণে, তখন তার সাথে তার সংশ্লিষ্ট যে স্বচ্ছন্দ গতিশীল বস্তু তাকে ঘিরে রয়েছে, সেগুলো তার সাথে প্রচণ্ড বেগে ঘোরার ফলে তাদের মধ্যে একটা কেন্দ্র বিমুখী বল সৃষ্টি হয়, অর্থাৎ বাইরের দিকে ছিটকে যাওয়ার একটা প্রবণতা সৃষ্টি হয়। এই প্রবণতাটাকেই বলা হয় কেন্দ্র বহির্মুখী বল। আমাদের পৃথিবীর উপরেও, আমাদের পৃথিবীটা যেহেতু পৃথিবীর আবর্তন বেগ আছে, সেই জন্য পৃথিবী থেকেও এরকম একটা ঘটনা ঘটে। পৃথিবীর উপরে বায়ুমণ্ডল আছে, পৃথিবীকে ঘিরে রয়েছে বায়ুমণ্ডল এবং রয়েছে সমুদ্রপৃষ্ঠ জল, এবং এই জল, সমুদ্রপৃষ্ঠ এবং এই বায়ুমণ্ডল সবটাই কিন্তু পৃথিবীর সাথে আবর্তন করে চলেছে। এবং আবর্তন করার সময় তার মধ্যে একটা এরকম কেন্দ্র বহির্মুখী বল তৈরি হয়, যার ফলে সেগুলো একটা ছিটকে যাওয়ার প্রবণতা থাকে, কিন্তু ছিটকে যায় না। তার কারণ হচ্ছে আমরা আটকে আছি কিসের জন্য? অভিকর্ষের বলের জন্য। তো এই যে বল, এইটাকেই বলা হয়, এর বিজ্ঞানী কোরিওলিসের নাম অনুসারে একেই বলা হয় কোরিওলিস বল। এই কেন্দ্র বহির্মুখী বলটাকেই বলা হয় কোরিওলিস বল। আর এই কোরিওলিস বল পৃথিবীতে যে শক্তির সাহায্যে কাজ করে সেটা হলো কোরিওলিস শক্তি। এবং এই সংক্রান্ত একটা সূত্র আছে, বিজ্ঞানী ফেরের একটা সূত্র দিয়েছিলেন এই সংক্রান্তই একটা সূত্র, সেটা হচ্ছে বায়ু প্রবাহ সমুদ্র স্রোত। এই কারণে, এই কোন কারণ? কোরিওলিস বলের কারণে বা কোরিওলিস শক্তির কারণে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত। অর্থাৎ যখন উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হচ্ছে বাতাসটা, বা দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হচ্ছে, যে কোনো উত্তর থেকে দক্ষিণ বা দক্ষিণ থেকে উত্তর, যেভাবে প্রবাহিত হোক না কেন, সেটা হয়
উত্তর গোলার্ধ হলে সেটা কিন্তু ডান দিকে বেঁকে, এবং দক্ষিণ গোলার্ধ হলে সেটা কিন্তু বাম দিকে বেঁকে প্রবাহিত হবে, সরাসরি সোজাসুজি মানে কোনাকুনি হিসেবে প্রবাহিত হবে। একটা উদাহরণ দিয়ে, এই যে দেখতে পাচ্ছ ছবিগুলো, এগুলো লাইনগুলো এঁকেছি যেরকম বেঁকা বেঁকা, এরকম বেঁকে বেঁকে প্রবাহিত হয়। এগুলো কেমনভাবে করেছি একটু পরে আসছি। তো এটাকেই বলা হয় ফেরেলের সূত্র। এই সংক্রান্ত আরও একটা সূত্র আমাদের জানতে হবে, সেটা হলো বাইস ভ্যালেটের সূত্র। ডাচ আবহবিদ বাইস ভ্যালেট তিনি একটা সূত্র দিয়েছিলেন, যেটা কিনা বায়ুর চাপের সাথে বায়ু প্রবাহের একটা সম্পর্ক জানানোর জন্য তিনি বলেছিলেন। মনে করো কোন দিক থেকে বাতাস প্রবাহিত হচ্ছে সেদিকে যদি আমি পিছন ফিরে দাঁড়াই, তাহলে উত্তর গোলার্ধের ক্ষেত্রে আমার ডান দিকে হবে উচ্চচাপ, বাঁদিকে নিম্নচাপ, দক্ষিণ গোলার্ধে এর ঠিক উল্টো অবস্থা দেখতে পাবো। এই যে সূত্র, এটা তিনি মূলত বায়ু প্রবাহের সাথে বায়ুর চাপের সম্পর্ক স্থাপনের জন্য এই সূত্রটি আবিষ্কার করেছিলেন। এটাকে বলা হয় বাইস ভ্যালেটের সূত্র। বেশ, এইবার আমরা আসছি আমাদের একটা গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা হলো বায়ু প্রবাহ। তার মধ্যে আজকের আলোচনা আমি আগেই বলেছি নিয়ত বায়ু। নিয়ত যে বাতাস সারা বছর ধরে একটা নির্দিষ্ট পথে, নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট গতিতে প্রবাহিত হয়, যে বাতাস একটা নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট পথে, নির্দিষ্ট গতিতে সারা বছর ধরে প্রবাহিত হয়, তাকেই বলা হয় নিয়ত বায়ু। আমাদের পৃথিবীতে 3 রকমের নিয়ত বায়ু প্রবাহিত হয়। একটা হলো আয়ন বায়ু, একটা পশ্চিমা বায়ু, আর একটা মেরু বায়ু। আয়ন বায়ুকে বলা হয় ট্রেড উইন্ড বা বাণিজ্য বায়ু। প্রাচীনকালে আয়ন বায়ুর পথ ধরে পালতোলা জাহাজে করে যাতায়াত করা হতো, বাণিজ্য করা হতো, তাই একে বলা হতো, তাই এই বাতাসের নাম দেওয়া হয়েছিল, আয়ন বায়ুর বাতাসের নাম দেওয়া হয়েছিল ট্রেড উইন্ড বা বাণিজ্য বায়ু। আর পশ্চিমা বায়ুর নাম ওয়েস্টার্লিস, কারণ এটা পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়, তাই এর নাম ওয়েস্টার্লিস। আর মেরুবায়ু পোলার উইন্ড, যেহেতু মেরু অঞ্চল থেকে আসে, তাই এর নাম হলো মেরুবায়ু বা পোলার উইন্ড। আমি একটা একটা করে আলোচনায় যাব। প্রথমে হচ্ছে আয়ন বায়ু। আয়ন বায়ু নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে আসে। কোন কোন অঞ্চল থেকে? নিরক্ষীয় নিম্নচাপের সংলগ্ন দুটো উচ্চচাপ অঞ্চল, অর্থাৎ কর্কটীয় উচ্চচাপ, মকরীয় উচ্চচাপ, এই দুটো উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপের দিকে। আমরা আগেই বলেছি, যদি চাপ কমে যায় তাহলে যেখানে নিম্নচাপ আর যেখানে উচ্চচাপ, উচ্চচাপ থেকে বাতাস নিম্নচাপের দিকে ছুটে আসবেই। এবং সেই কারণেই যেহেতু এখানে বাতাসটা ঊর্ধ্বমুখে উঠে যাচ্ছে, নিরক্ষীয় অঞ্চলে বাতাস কমে যাচ্ছে, তার ফলে কর্কটীয় অঞ্চলে বাতাস বেড়ে গেছে, মকরীয় অঞ্চলেও বাতাস বেড়ে গেছে, ফলে মকরীয় অঞ্চল কর্কটীয় অঞ্চল থেকে এবার একটা বাতাসের অনুভূমিক প্রবাহ দেখতে পাবো, যেটা কিনা নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হবে। এই যে বাতাসের প্রবাহ, একেই বলা হয় আয়ন বায়ু। এবং সারা বছর নিয়মিত হারে এই বাতাস প্রবাহিত হয়, এটা হলো আয়ন বায়ু। আমাদের পৃথিবীতে 2 রকমের আয়ন বায়ু আছে, 2 গোলার্ধের জন্য 2 রকম। সবসময়ের জন্য যখনই আলোচনায় এই ধরনের কোনো আলোচনায় আসবো, আমরা সবসময় কিন্তু উত্তর গোলার্ধের কথা আগে বলবো, দক্ষিণ গোলার্ধের কথা পরে বলবো। কারণটা কি? কারণ দক্ষিণ গোলার্ধ তুলনায় উত্তর গোলার্ধ বেশি গুরুত্বপূর্ণ, এই কারণে উত্তর গোলার্ধের স্থলভাগের সংখ্যা অনেক বেশি, তারপরে দেশ, মহাদেশ, মানুষের বসতি, যে কোনো জিনিস এগুলো অনেক বেশি। তুলনামূলকভাবে দক্ষিণ গোলার্ধ হলো জল গোলার্ধ, যেখানে জলভাগ অনেক বেশি। তাই আলোচনার জন্য, যেহেতু আমাদের সবই আলোচনা কিন্তু সেই আমাদের পরিবেশ নিয়ে, মানুষ নিয়ে, সব কিছু নিয়ে, তাই আগে উত্তর গোলার্ধ, তারপর দক্ষিণ গোলার্ধ। তো আমরা যেখানে ছিলাম যে উত্তর কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে উত্তর পূর্ব আয়ন বায়ু, এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। অর্থাৎ আয়ন বায়ুকে 2 ভাগে ভাগ করা যায়, উত্তর পূর্ব আয়ন বায়ু আর দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। এই দুটো আয়ন বায়ু এসে নিরক্ষীয় অঞ্চলে এসে মিলিত হয়। এই যে আয়ন বায়ু যেখানে মিলিত হলো, নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে যে অঞ্চলটাতে গিয়ে মিলিত হলো, সেখানে কিন্তু আবার বাতাসটা পৌঁছে গিয়ে কি ঘটনা ঘটবে? সেই আগের ঘটনা, যেমন করে বাতাস এসেছিল, 2 দিক থেকে অনুভূমিক বাতাস এলো, এসে সেটা উষ্ণ হয়ে ওপরের দিকে উঠে গেল। ফলে আলটিমেটলি নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলে কিন্তু কোনো রকমের অনুভূমিক বাতাসের প্রবাহ দেখতে পাই না, যে জন্য এই অঞ্চলটাকে বলা হয় ডোলড্রামস। এবং এই যে দুটো বাতাস, 2 ধরনের দুটো বাতাস, কর্কটীয় অঞ্চলের এবং মকরীয় অঞ্চলের দুটো বাতাস এক জায়গায় এসে মিলিত হচ্ছে, একে বলা হয় আন্তঃপ্রান্তীয় সম্মেলনী অঞ্চল, ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্সি জোন বা ITCJ। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমাদের পরীক্ষায় আসতে পারে। এরপরে চলে যাচ্ছি পশ্চিমা বায়ুতে। পশ্চিমা বায়ু আগেই বলেছি পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। এটারও 2টো ভাগ, দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু আর উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। প্রবাহ পথ কোথায়? দেখো, একটা তো আমরা এই জায়গাটা পেয়েই গেছি,
নিম্নচাপ, এই মাঝে রয়েছে নিরক্ষীয় নিম্নচাপ, দুদিকে উচ্চচাপ। উচ্চচাপ থেকে বাতাস নিম্নচাপের দিকে ছুটে আসছে, হয়ে গেল। পরেরটা হচ্ছে দেখো, এখানেও নিম্নচাপ আছে, এখানে উচ্চচাপ, এখানেও নিম্নচাপ আছে, এখানে উচ্চচাপ। তাহলে এখান থেকে বাতাস যেমন এদিকেও যাবে, এখান থেকে বাতাস এদিকেও যাবে। এই উচ্চচাপ থেকে বাতাস যেমন এই নিম্নচাপের দিকে যাবে, তেমন খানিকটা এদিকেও যাবে, তাই না? তো এই যে যেই জায়গাটা বললাম, অর্থাৎ এই জায়গাটা আর এই জায়গাটা, এই জায়গাটা আর এই জায়গাটা, এখানে যে বাতাস, যে নিয়ত বাতাস প্রবাহিত হয় সেটাই হলো পশ্চিমা বায়ু। বায়ুটা পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়, উত্তর গোলার্ধে যেটা প্রবাহিত হয় তার নাম দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, আর দক্ষিণ গোলার্ধে যেটা প্রবাহিত হয় তার নাম উত্তর পশ্চিম পশ্চিম পশ্চিমা বায়ু। খেয়াল করে দেখো, উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু, এই জন্য এটা দুটো ভাগে ভাগ করলাম। হলো দক্ষিণ গোলার্ধের কথা আগে বলেছিলাম, দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি, তাই সেখানে বাতাস তীব্রভাবে প্রবাহিত হতে পারে, সেখানে ঘর্ষণজনিত বাধা খুব একটা নেই, তাই বাতাসের বেগও প্রচণ্ড বেশি থাকে। সেটা আয়ন বায়ুর ক্ষেত্রেও বেশি থাকে, সেটা পশ্চিম বায়ুর ক্ষেত্রেও বেশি থাকে, সব বাতাসের ক্ষেত্রে বাতাসের প্রবাহ গতিটা অনেক বেশি থাকে। তো এইরকম একটা জায়গায় গিয়ে, এই যে এরকম জায়গায় গিয়ে দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ুকে কতগুলো নামকরণ করা হয়েছে। যেমন 40 ডিগ্রি অক্ষরেখায় এই পশ্চিমা বায়ুকে বলা হয় গর্জনশীল 40, প্রচণ্ড আওয়াজ হয়, বাতাস যখন প্রবাহিত হয় প্রচণ্ড আওয়াজ হয়। তেমনই 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, একে বলা হয় প্রধানমত্ত 50। 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, একে বলা হয় তীক্ষ্ণ চিৎকারকারী 60। এরকম বিভিন্ন নামকরণ করা হয়। পশ্চিমা বায়ুর নামকরণ করা হয় কোন গোলার্ধে? না দক্ষিণ গোলার্ধে। বেশ, এবার আমরা চলে যাচ্ছি আমাদের মেরুবায়ু। মেরুবায়ুর গতিপথটা একদম আয়ন বায়ুর মতো। এখানেও কিন্তু উচ্চচাপ কোথায় আছে? দুই মেরুতে, উত্তর মেরু আর দক্ষিণ মেরু, দুটো জায়গায় উচ্চচাপ আছে। আর নিম্নচাপ কোথায় আছে আমরা জানি, কুসুমেরু বৃত্তীয় অঞ্চলে আর কুমেরু বৃত্তীয় অঞ্চলে। ডেফিনেটলি তাহলে দুই মেরু অঞ্চল থেকে দুই মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলের দিকেই বাতাস প্রবাহিত হবে। আর বাতাসটা উত্তর গোলার্ধে উত্তর পূর্ব দিক থেকে এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব দিক থেকে কিন্তু প্রবাহিত হয়। এবং এই বাতাসটা যেহেতু মেরু অঞ্চল থেকে আসে, এই বাতাসটা প্রচণ্ড ঠান্ডা। অনেক সময় এই বাতাসের প্রবাহকে ধরেই এই অঞ্চলগুলোতে অনেক সময় শৈত্যপ্রবাহ বা মনে করো তুষার ঝড় এই ধরনের ঘটনাগুলোও কিন্তু অনেক সময় ঘটে। ব্যাস, আমাদের এই নিয়ত বায়ুগুলো কী কী আমরা মোটামুটি জেনে গেলাম। এবার এই নিয়ত বায়ুটার না, এই সংক্রান্ত কয়েকটা কথা আমাকে আরেকটু বলতে হবে। সেগুলো কি? সেগুলো হলো যে আচ্ছা, আলোচনার আগে, এটা আরেকটু আলোচনার আগে আমি এই ছবিটা কিভাবে আঁকতে, আমাদের এটা ভীষণ কনফিউশন যে আমরা ছবিটা আঁকতে গিয়ে চাপ বলয়গুলো তাও মোটামুটি বসিয়ে দিতে পারি, যে একটা নিম্নচাপ হলে তার উপরে উচ্চচাপ, তার উপরে মানে একটা অল্টার করে, এটা পারি মোটামুটি এবং হয়। কিন্তু যেটা খুব একটা অনেক ছাত্রছাত্রীদের সমস্যা হয় যে তীর চিহ্নগুলো কী করে মনে রাখি যে কোনটা কোন দিকে দেবো, তাই না? যদিও জানি কোনটা কোন দিক থেকে আসছে, দিকটা জানি, কিন্তু দিকটা তৎক্ষণাৎ পরীক্ষার খাতায় লিখবার সময় অত মনে পড়ে না। যেন আমি একটা ছোট্ট ট্রিক বলি তোমাদেরকে, এটা মনে রাখবার জন্য খুব সুবিধা হবে। আমরা প্রথমে এরকম একটা নর্থ লাইন, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এরকম একটা ডাইরেকশন এঁকে নেব, যেরকম আমি এঁকেছি। এঁকে এর কেন্দ্রের দিক মুখ করে চারটে তীরও এঁকে নেবো, যেরকম করে আমি এঁকেছি। এবার এই তীরগুলো কী করবো? ঠিক যেমন করে দিতে আমরা আগেই বলেছি, শুরুটা কিন্তু হবে আমাদের কিভাবে? শুরুটা হবে আমাদের, আমি বলেছি উত্তর গোলার্ধ দিয়ে শুরু করব। আগে উত্তর দক্ষিণ এইভাবে করতে করতে হবে। আগে উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ, প্রথমে আয়ন বায়ু, তারপর পশ্চিমা বায়ু, তারপর মেরু বায়ু। আয়ন, পশ্চিমা, মেরু, যেরকম আছে সেরকম, যেরকম লিখেছি সেরকম। ঘুরবো কেমন করে? ঘড়ির কাঁটার মতো করে এইভাবে ঘুরতে থাকবো, ঠিক আছে? তাহলে প্রথমটা কি আছে? উত্তর পূর্ব আয়ন বায়ু। দেখো কেমন তীরটা ঠিক যেমন আছে, আমি জায়গাটা জানি, কর্কটীয় থেকে নিরক্ষীয় জায়গাটা জানি, আর তীরের মুখটা দেখো কোন দিকে। ঠিক তেমন করে করে আমি তোমাদের জন্য ফাঁকা রেখেছিলাম আঁকবো বলে, এঁকে দিচ্ছি। ঠিক তেমন করে দেখো, আসলে যেমন আছে তেমন করে এঁকে দেবো, হয়ে গেল। এবার দক্ষিণ পূর্ব, এটা তো এঁকে ফেলেছি, এবার এটা আঁকবো। দক্ষিণ পূর্ব এরকম, দক্ষিণ পূর্ব এই জায়গাতে হবে, এই জায়গাতে। এটা হলো কর্কট থেকে নিরক্ষীয়, এবার মকর থেকে নিরক্ষীয়। তো কোন দিকে আছে? এরকম আছে, তাহলে এরকম আঁকবো, যেরকম আছে সেরকম আঁকবো, কিছু ডিফারেন্স নেই।
হয়ে গেল আয়ন হয়ে গেল। এবার এইভাবে ঘুরছি তো ক্লক ওয়াইজ ঘুরছি। পরেরটা কি পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ু প্রথমটা কি দক্ষিণ পশ্চিম। পশ্চিমা বায়ু দেখো উত্তর গোলার্ধে, আবার উত্তরে চলে যাও, এবার উত্তর দক্ষিণ উত্তর দক্ষিণ উত্তর দক্ষিণ এইভাবে। প্রথমটা দক্ষিণ পশ্চিম এইভাবে ঘুরছি তো। পরেরটা এটা দক্ষিণ পশ্চিম। দেখো দাগটা কেমন আছে, যেমন আছে ঠিক তেমন দিয়ে দেবো। আমাকে মনে করে করে করার কোনো প্রয়োজন নেই, শুধু যেরকম আছে দু একবার বাড়িতে প্র্যাকটিস করলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। পরেরটা কেমন আছে এরকম, তাহলে কোথায় পশ্চিম হবে, এখানে হবে। হয়ে গেল। আর বলেছি তো আয়নবায়ুর যেরকম প্রবাহ হয় তেমন ভাবেই নির্বায়ু হয়। তাহলে এইটা এটা 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 হয়ে গেল। পরেরটা আবার এটা এটা হবে। তাহলে এটা কেমন আছে, এটা এরকম আছে। প্রথমে উত্তর গোলার্ধ দিয়ে দিই, উত্তর গোলার্ধ দিয়ে দিলাম। এবার দক্ষিণ গোলার্ধ দিয়ে দিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে না পারলে ভিডিওটা আরও একবার দেখবে এবং এটা বাড়িতে কয়েকবার অনুশীলন করবে, দেখবে তাহলে ব্যাপারটা সহজ হয়ে যাবে। তাহলে হয়ে গেল আমি এইভাবে কিন্তু পুরো আঁকাটাকে কমপ্লিট করতে পারি। তাহলে এই চাপ বলয়ের সাথে কিন্তু নিয়ত বলের সম্পর্কজনিত যে ছবিটা পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট ছবি কিন্তু এটা, সেই ছবিটা আমি লিখেও দিয়েছি। এটা লিখতে হয় কিন্তু, যে কোনো ছবি আঁকলে সেটা কিসের ছবি সেটা কিন্তু লিখতে হয়। সেটা কিন্তু আমি কমপ্লিট করে দিলাম এবং তাতে আমার একটু হেজিটেশন হলো না, যেহেতু আমি এই জিনিসটা বানিয়ে নিয়েছি, তাই না? আচ্ছা, আমি যেটুকু একটু আলোচনা বাদ দেখে গিয়েছিলাম সেটা আমি একটু আসছি। সেটা হলো দেখো খেয়াল করে, আয়নবায়ু প্রবাহিত হয় উত্তর পূর্ব নয় দক্ষিণ পূর্ব দিক থেকে। সেই জন্য যেহেতু পূর্ব দিক থেকে প্রবাহিত হয়, তাহলে পূর্ব দিকে যদি কোনো জলভাগ থাকে সেখান থেকে সে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে স্থলভাগের দিকে আসতে থাকে। তো সেই কারণে মহাদেশগুলো যখন মহাদেশে পৌঁছায় বাতাসটা, তখন মহাদেশগুলো পূর্ব দিকে বৃষ্টিপাত তো প্রচুর ঘটায় ঠিকই, কিন্তু যখন সেই বাতাসটা আস্তে আস্তে মহাদেশের ভেতরে পশ্চিম দিকে চলতে থাকে, ভেতর দিকে চলে যায়, তখন আর সেই বাতাসে পর্যাপ্ত পরিমাণে জলীয় বাষ্প থাকে না, শুষ্ক হয়ে যায়। তাই আয়নবায়ুর প্রবাহ পথে মহাদেশগুলোর পশ্চিম দিকে মরুভূমির সৃষ্টি হচ্ছে। আয়নবায়ুর প্রবাহ পথে মহাদেশগুলোর পশ্চিম দিকে, ক্রান্তীয় অঞ্চলে মহাদেশগুলোর পশ্চিম দিকে মরুভূমির সৃষ্টি হচ্ছে। ঠিক একইভাবে পশ্চিমা বায়ু, সাধারণত পশ্চিমা বায়ুর কারণে শীতকালে বৃষ্টিপাতটা বেশি হয়। শীতকালীন পশ্চিমা বায়ু যেহেতু পশ্চিম দিক থেকে প্রবাহিত হওয়ার সময় সে জলীয় বাষ্প তুলে নিয়ে আসে এবং পশ্চিম দিকে বৃষ্টিপাত ঘটায়, কিন্তু একইভাবে যখন সে মহাদেশের পূর্বভাগে বা মধ্যভাগে পৌঁছায়, তখন তাকে পর্যাপ্ত জলীয় বাষ্প না থাকার কারণে পশ্চিমা বায়ুর প্রবাহ পথে নাতিশীতোষ্ণ অঞ্চলগুলোতে, নাতিশীতোষ্ণ অঞ্চলগুলোতে পশ্চিম বায়ুর প্রবাহ পথে মহাদেশগুলোর মধ্যভাগ এবং পূর্বভাগে একেবারে খুব কম বৃষ্টি বা প্রায় বৃষ্টি হয় না বলে এখানে নাতিশীতোষ্ণ তৃণভূমি সৃষ্টি হচ্ছে। যেমন এখানে স্টেপ অঞ্চল একটা গুরুত্বপূর্ণ নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চল। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ কথা। আর এর সাথে আর একটাই কথা আমার বলা, সেটা হলো এই যে এতক্ষণ আলোচনা করলাম, এটা কি এরকম একদম পুরো এরকম স্ট্যাগনেটেড হয়ে থাকে, নড়াচড়া করে না? বায়ুর চাপ বলয় বা বায়ু প্রবাহ কোনোটাই কি এদের শিফটিং কি হয় না? এদের কি স্থান পরিবর্তন হয় না? হয়। এটা পুরোটারই স্থান পরিবর্তন কখনো কখনো হয়। সেই স্থান পরিবর্তনটা কখনো কখনো যত সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের সাথে সাথে এই স্থান পরিবর্তনটা হয়। অর্থাৎ আমরা পড়েছিলাম সূর্যের উত্তরায়ণ দক্ষিণায়ন, সূর্য নিরক্ষর অঞ্চলে সারা বছর লম্বাভাবে কিরণ দেওয়া সত্ত্বেও কখনো হলো পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে, আবার কখনো কখনো পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে। যখন উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে তখন সূর্যের উত্তরায়ণ, যখন দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে তখন সূর্যের দক্ষিণায়ন। তো উত্তরায়ণ কোন অবধি হয় কর্কটীয় অঞ্চল, কর্কটক্রান্তি রেখা অবধি, আর দক্ষিণায়ন কোন অঞ্চল কোন অবধি হয় মকরক্রান্তি রেখা অবধি। তো যখনই উত্তরায়ণ হতে থাকে তখন এই বায়ুর চাপ বলয়গুলো একদম বায়ুপ্রবাহ ধরে নিয়ে বায়ুর চাপ বলয়গুলো হয় 5 থেকে 10 ডিগ্রি উত্তরে সরে যায়। আবার যখন সূর্যের দক্ষিণায়ন হতে থাকে তেমন হয়, তখনই কিন্তু কি হয়, তখন আবার বায়ুর চাপ বলয়গুলি আবার 5 থেকে 10 ডিগ্রি নিচে শিফট করে। তার মানে বায়ুর চাপ বলয়গুলি যা অবস্থান আছে সেগুলো হয় 5 থেকে 10 ডিগ্রি উত্তরায়ণের সময় উত্তর দিকে সরবে, অথবা 5 থেকে 10 ডিগ্রি অক্ষরেখা দক্ষিণে সরে আসতে পারে, এর মধ্যে চলাচল করে।
তো এটা আমরা কেন বলছি, এটা কেন দরকার, তার কারণ হচ্ছে যে কিনা আমাদের এই যে বায়ু প্রবাহ এর ওপর কিন্তু একটা প্রভাব পড়ে। বিশেষত 30 থেকে 40 ডিগ্রি অক্ষরেখা এই জায়গাগুলোতে গিয়ে কি হয়, যে জায়গাটা হয়তো এখন মনে হচ্ছে সূর্যের উত্তরায়ণের সময় মনে হচ্ছে কি এটা আয়ন বায়ুর মধ্যে রয়েছে, কিন্তু সেটাই দেখা গেল বায়ু দক্ষিণায়নের সময় সেই অঞ্চলটা শিফটিং হয়ে চলে গিয়েছে পশ্চিম বায়ুর মধ্যে। তখন এই কারণে এই ভূমধ্যসাগর তীরবর্তী অঞ্চলগুলোতে যখন সূর্যের উত্তরায়ণ হয় গ্রীষ্মকালে, তখন কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টি তেমন হয়ই না। এখানে শুষ্ক উত্তর পূর্ব বাংশ আয়ন বায়ু প্রবাহিত হয় বলে এখানে বৃষ্টি তেমন হয় না। ঠিক একইভাবে ওই অঞ্চলগুলো যখন সূর্যের দক্ষিণায়ন হয়, তখন কিন্তু সেই জায়গাতে পশ্চিমা বায়ুর অধীনে চলে আসে এবং পশ্চিমা বায়ু তখন কিন্তু প্রবাহিত হয় দক্ষিণ পশ্চিম দিক থেকে। তারপরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সে ভূমধ্যসাগর থেকে তুলে আনে এবং অঞ্চলগুলোতে শীতকালে বৃষ্টিপাত হয়। এই জন্য এই যে বায়ু চাপ বলয় স্থান বায়ু প্রবাহের স্থান পরিবর্তনটা কিন্তু যথেষ্ট খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আজ আমি এই অবধি শেষ করছি, তোমরা ভালো থেকো। আর আলাদা কোনো প্রশ্ন নেই, বইতে প্রচণ্ড বইতে প্রচুর প্রশ্ন আছে এবং এই প্রশ্নগুলোকে ভালো করে পড়বে। সবুজ রঙের লেখা দেখো অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোকে মন দিয়ে পড়বে এবং নিজেরা সুস্থ থাকবে, সচেতন থাকবে, রেগুলারলি হাত ধুবে, ভালো থাকবে।